একসময়ের সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র প্রচারের আহ্বান। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে একজন নিহত। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। না দিলেও সমস্যা হবে না, পাল্টা জবাব বাণিজ্য মন্ত্রীর। এবং সরকারি হাসপাতালে রোগীদের অজ্ঞতায় চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগে নিয়ম হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের অনুপস্থিতি। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধাভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন। বুধবার রাজধানীতে তথ্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণমাধ্যমের সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এজন্যই সার্কিট হাউস রোডে উদ্বোধন করা হলো 16 তলা তথ্য ভবনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়, আর এজন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, হ্যাঁ নিম্ন মধ্যম আয়, কিন্তু এখান থেকে যেন আর কোনো রকম স্খলন না ঘটে, এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে একটা উচ্চ আয়ের দেশে আমরা উন্নীত করতে চাই। সেই কাজগুলি করতে হলে প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেন বুঝতে পারে যে না, আজকে তাদের জীবন মান উন্নত হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার মর্যাদা নিয়ে চলবে এবং কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কিছু কাজ করবে না বা বলবে না। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন তারা অনেকেই উর্দিপরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন। অনেকে আলোচনা করতে যে কেউ গণতন্ত্র নাকি দেখেনি না, কেউ সংবিধান সংশোধনের জন্য আবার সংস্কার কমিশন গঠন করার কথা বলেন। যারা এই কথাগুলি বলেন তাদের চেহারা যখন আমি দেখি, এরাই একসময় যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কেউ তাদের উপদেষ্টা হয়েছে, কেউ তাদের সাথে চাকরি করেছেন, তখন কিন্তু তাদের এই চেতনাগুলি ছিল না। মনে হচ্ছে চেতনার দুয়ারটার জন্য তখন বন্ধ ছিল। আমরা এসে যখন উন্মুক্ত করে দিয়েছি, তখন যেন ওনাদের বুদ্ধির দুয়ার এত খুলে যাচ্ছে, যখন যতই উন্নয়ন গণতন্ত্র পাচ্ছেন আরো চাই আরো চাই আরো চাই করতে থাকেন। যেসব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে, তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বেশ কিছু হত্যা মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি কখনোই। তারপরেও কেন এফবিআই এর কাছে যাওয়া, এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এফবিআই এর আগ্রহের কারণেই সরকারি নির্দেশে আলামত পাঠানো হয়েছিল। আর বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা নেয়ার উদ্যোগটা ভালো, কিন্তু সেটি যদি কার্যকরী না হয় তাহলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার পর মামলার তদন্তে যুক্ত হয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ে যায় আলামত, কিন্তু এখনো দিতে পারেনি কোনো ফলাফল। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আলামতও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এফবিআই ল্যাবে। দীর্ঘ সময় পর সে পরীক্ষার ফলাফল আসলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় এই মামলা তদন্তে এফবিআই কোনো টাকা না নিলেও অন্যান্যগুলোতে মোটা অঙ্কের খরচ টানতে হয়েছে সরকারকে। এই আলামতগুলো আমরা আমাদের
ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে ডিএনএ ল্যাব রয়েছে সেখানে, কিংবা ঢাকা ইউনিভার্সিটিও একটা ডিএনএ ল্যাব রয়েছে, সেখানেও করানো যেত। তো কিন্তু যেহেতু তারা আগ্রহী হয়েছে, তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং সেটি আমরাও মানে সরকারি নির্দেশনা অনুসারেই তাদেরকে আমরা এই মামলার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সেটি আমরা দিয়েছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে সেটির রহস্য উদ্ঘাটনের প্রাথমিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কোনো কারণে বাইরের দেশের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে শুধু তাদের উপর নির্ভর না থেকে দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করার দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা নিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেই সহযোগিতাটা অতি অবশ্যই কার্যকর হতে হবে। কিন্তু সেই সহযোগিতাটা যদি খুব বিলম্বিত হয়ে যায় কিংবা পরবর্তীতে আমরা যদি সেখান থেকে কোনো যেটা প্রত্যাশা করেছিলাম সেটা যদি না পাই, তাহলে পরে তো সেটাকে আমরা ইতিবাচক বলে বলতে পারি না। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বার্থ অনুযায়ী তৎপর হয়, তাই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সময় এ বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মদন মোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে এক গ্রুপের হামলায় নিহত হয়েছেন একজন। এ ঘটনায় রাহুল ও প্রণজিৎ নামে 2 ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ক্লাস শেষে শ্রেণীকক্ষে বসেছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। হঠাৎ করেই সংগঠনের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা হাসপাতালে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এই ঘটনায় হামলাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত ছাত্রের বাবা-মা। যতটুকু জানি শুনছি এরা ছাত্রলীগের কর্মী বলে আমরা জানি। তো এরা স্টেপিং করা হয়েছে, 2টা স্টেপিং করছে তার বুকে এবং পেটের মধ্যে। সেজন্য তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তাররা চেষ্টা করছে, পরে এখানে হাসপাতালে এসে মারা গেছেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, কোনো সমস্যা নাই। ফরিদপুরের 9ম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরো একজন। বুধবার বিকেল 5:30টার দিকে শহরতলির বাইতুল আমান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, পাট্রাদার কান্দিতে হৃদয় ও নাহিদ নামের 2 কিশোর রেল লাইনের ওপর একটি ব্রিজের ওপর বসেছিল। এ সময় 4-5 জনের একদল যুবক আচমকা তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তদের রডের আঘাতে ঘটনাস্থলে নিহত হয় হৃদয়। গুরুতর আহত হয় নাহিদ। তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হৃদয় বাইতুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যার কারণ উদ্ঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর সাথে আরেকটা ছেলে ইনজুরি অবস্থায় ছিল, সে নাকি সুস্থ আছে, কথা বলতে পারছে, হাসপাতালে অ্যাডমিট। ওখান থেকে ওর কাছ থেকে তথ্য নিয়ে বাকি তদন্ত করে অফিসার অগ্রসর হতে পারবেন কোন দিকে কে কারা মারছে। 20 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বুধবার রাত 8:45টার দিকে বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে জামায়াতে ইসলামী সহ জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারা যোগ দেন। রাত 10:15টার দিকে শেষ হয় বৈঠক। বৈঠক শেষে জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন, এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশ সফর নিয়েও জোট নেতাদের অবহিত করেন বেগম জিয়া। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বৃহস্পতিবার বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলে জানানো হয়েছে। প্রবাসী সময়ে আরো থাকছে। জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের চিন্তা ভাবনা সরকারের। আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটি এর অভিযান চলায় রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। আর এতে একদিকে যেমন অফিসগামী মানুষ দুর্ভোগে পড়ে, অন্যদিকে বিকল্প যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। আর তাই এই অভিযানকে স্বাগত জানালেও নতুন বাস সার্ভিস চালু করে সংকট সমাধানের দাবি সাধারণ মানুষের।
গণমানুষের শহরে গণপরিবহন সংকট। সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চলতি মাসের ৩ তারিখ থেকে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্স জব্দে সড়কে নামে বিআরটিএ। অভিযানের 10 দিনের মাথায় রাজধানীতে চরম পরিবহন সংকটে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে ক্লান্ত তারা। আর যেগুলো চলছে তাতেও গাদাগাদি করে যেতে হচ্ছে গন্তব্যে। অনেকে আবার রওনা দিয়েছেন পায়ে হেঁটেও। বাচ্চাকে নিয়ে প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি যাব আপনার মহাখালী, যেতে পারছি না, কোনো গাড়ি নাই। গরমের ভিতর অনেক ঘামাইতেছে, রৌদ্র অনেক, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। বাস কম খারাপ পর্যন্ত আমরা উঠতে পারতেছি না, বাসের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। বাস আছে হয়তো 5টা না 10টা, দেখেন তো শত শত হয়েছে প্রাইভেট কার। কেন ওই আগে বন্ধ করেন? ফিটনেসবিহীন গাড়ি যদি বন্ধ করে নতুন গাড়ি নামায় তাহলে আমাদের দুর্ভোগটা কম হয় এবং আমাদের সুবিধা হয় চলাচলের জন্য। বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে সিএনজি বা রিক্সা ব্যবহার করলেও যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া। এখানে ধরেন আগে আমরা 250 টাকা বা 270 টাকা লাগতো, ওখানে এখন মিনিমাম 350 টাকা 400 টাকা এরকম, এবং অনেক কথা বলে যেতে হয় আর কি, কিন্তু যেতে চায় না। জনগণ তো অনেক, আর মানুষ চলাচল না করতে পারলে অফিস আদালতে কি করে যাবে? সিএনজি ভাড়া অনেক বেশি, রিক্সা ভাড়া বেশি। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি কিন্তু কোনো বাস পাচ্ছি না। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটিএ ও পুলিশের অভিযানের পক্ষে সাধারণ যাত্রীরা। পাশাপাশি তারা এও বলছেন, রাস্তায় যদি পর্যাপ্ত সংখ্যক ফিট গাড়ি ও চালক নামানো যেত তাহলে হয়তো কমতো পরিবহন সংকট, আর তার সাথে কমতো যাত্রী দুর্ভোগ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 16 আগস্ট শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ইটাল থাই এবং সিআরসিসি করছে, এবং এটা আগামী 16 তারিখ আমরা ফিজিক্যাল ওয়ার্ক নির্মাণ কাজের সূচনা করতে যাচ্ছি। আমি আরো 2টি এমআরটি লাইনের প্রস্তাব নিয়ে গেছি। একটি হচ্ছে এমআরটি লাইন 1, আরেকটি হচ্ছে এমআরটি লাইন 5। তারা পজিটিভলি রেসপন্স করেছেন। যমুনা নদীর তলে 13 কিলোমিটারের মতো একটা টানেল নির্মাণ করা, যেটা এশিয়ানা হাইওয়ের সাথে কানেক্টিভিটিতে একটা ভূমিকা রাখবে। অ্যাম্বাসিডরের সাথে এই বিষয়গুলো উঠে এসেছে। ছবি কথা বলে, ছবি বলে দেয় ইতিহাস। আর তা যদি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর, তবে যেন ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিব যেন অব্যক্ত অনেক কথা বলে যাচ্ছেন শিল্পীর তুলিতে। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অজ্ঞতার সুযোগে চলছে চিকিৎসকদের প্রেসক্রিপশন বাণিজ্য। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের অনুপস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রোগীর আনুপাতিক হারে ডাক্তারের পদ না থাকায়, আবার পদ যা আছে তার মধ্যে শূন্য থাকার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এসব বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি সরকারের ঊর্ধ্বতন কেউ। সেলিয়া সুলতানা রিপোর্ট। কি ব্যবসা করে ভাই, আমি বলেন যে বাংলাদেশের অনেক সবচেয়ে বড় সন্ত্রাস হলে এই যে চারিদিকে টাকা। আপনি যাবেন টেস্ট দিবে, যে জায়গায় টেস্ট করতে যাবেন ওরা বলে দিবে যে আপনার মতো জায়গায় যান, ঠিক থাকে টাকা নিবেই। এই যে এখানে ভালো ট্রিটমেন্ট দেয় না, এখানে তো মনে করে যেরকম ট্রিটমেন্ট দেওয়ার কথা দিলে পারে রোগীর কিন্তু অসুখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু ওরা তো দেয় না। ওই চেম্বারে দেখা করে স্কেপের সাথে ডিল থাকে, যে ডাক্তার সে যদি স্কেপেরই বেশি ওষুধ লাগে, মানে ডিল থাকে অনেকে কোম্পানির ডাক্তারকে পয়সা দেয়। ওষুধ কোম্পানিগুলোর কর্মকর্তাদের এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার, ওষুধ কোম্পানিগুলোর কোটি কোটি টাকার আয়ের একমাত্র গাণিতিক সূত্র ডাক্তারদের প্রেসক্রিপশন। ডাক্তার যা লিখবেন তাই সেবন করতে রোগীরা বাধ্য। রোগীর অজ্ঞতার সুযোগে বারবার রোগীদের হাসপাতালে আসার ব্যবস্থাও করেন ডাক্তাররাই। না লিখলে তো ওষুধ কই যায়। আমার কোম্পানি মাসে 100 কোটি টাকা বেচে, করতে লেখে বলে বিক্রি করে। এছাড়া ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে হাজার হাজার রোগী যেখানে ভিড় করেন এবং চিকিৎসকদের হিমশিম খেতে হয়, সেখানে অনেক বহির্বিভাগে ডাক্তারদের অনুপস্থিতি নিত্যদিনের বিষয়। গতকাল তো আসেই নেই, গতকালকে আসেনি, গতকাল আসে নাই তো। আপনারা কবে থেকে আসতেছেন? 3 দিন ধরে আসতেছে। এই লোক 3 দিন ধরে আসতেছে।
এদিকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের ভিড় থাকা মিডফোর্ড মেডিকেলের বহির্বিভাগে রোগীদের চাপের তুলনায় ডাক্তারদের অপ্রতুলতা বেশিরভাগ সময়ই ভোগান্তিতে ফেলে রোগীদের। সমস্যার সমাধানে চিকিৎসক সহ অন্যান্য পদ বাড়ানো, শূন্য পদ পূরণ এবং বেডের সংখ্যা দ্রুত বাড়ানো প্রয়োজন বলে জানালেন মিডফোর্ড মেডিকেলের উপপরিচালক। সকাল 9টার দিকে আসছি, ডাক্তার এখনো আসে নাই। ওই জায়গায় লেখা আছে সময় 10টা থেকে 11টা, এই জায়গার মধ্যে বল এখন বাজতেছে কয়টা আপনার 12টা। বলি কি 100 করে নিয়ে আসেন, আনছি কয় 6 মাস পর আসেন, তো প্রয়োজনে আমার 300 টাকা 350 টাকা 100 টাকা করাই লোকে। প্রাইভেটে আমাদের অনেক টাকা লাগবে, কিন্তু কিছু টাকা সেভ হইব, এই জন্য তো আমরা এখানে আসি। প্রশ্ন হইব হাতের ওষুধ হয়তো লাগবে 50 টাকার, আমাদের দিয়ে 500 টাকার ওষুধ না। রোগীর যে হ্রাস হচ্ছে ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের লুট পড়তেছে আর কি। এই জন্য আমার মতে এটা যেহেতু 600 বেডের হসপিটাল আছে, এটা অন্তত দ্বিগুণ যদি করা যায় আর কি, মানে অন্তত 1200 বেড থেকে বা 1500 বেড যদি করা যায় এবং সেই অনুপাতে যদি জনবল দেওয়া যায়, যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সাপোর্টিভ স্টাফ, তাহলে আমার মনে হয় যে রোগীরা আরো ভালো সেবা পাবে। তবে সরকারি হাসপাতালগুলোর ডাক্তারদের প্রেসক্রিপশন বাণিজ্যে লাভবান হওয়া এবং বহির্বিভাগের সাধারণ মানুষের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে প্রয়োজনে উত্তর পরে দেবো, এখন এই ব্যাপারে কামড়ে ঘোরাচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক নয়, বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণেই জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। বুধবার দুপুরে গাজীপুরের দুটি পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে তা পুনর্বহাল করার দাবি জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। গাজীপুরের তৈরি পোশাক কারখানা ইউটার চিত্র এটি। এই কারখানায় কাজের পরিবেশ যেমন উন্নত, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভবন নিরাপত্তা ব্যবস্থা, শ্রমিকদের চিকিৎসা সহ সব সুবিধা বিদ্যমান। নেই বেতন ভাতা নিয়ে অসন্তোষ কিংবা শ্রমিক বিক্ষোভ। ইউটার মতো চিত্র ইউপিলিয়ন স্টাইল কারখানাতেও। এখানে সুতো থেকে কাপড় আবার তার রং করে বিভিন্ন পোশাক তৈরি করে পাঠানো হয় ইউরোপ আমেরিকায়। দুটো কারখানায় 5000-এর বেশি শ্রমিক কাজ করেন। ঢাকায় নিযুক্ত 11 দেশের রাষ্ট্রদূত বুধবার এই কারখানা দুটো পরিদর্শন শেষে পোশাক কারখানার পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও দাম বাড়ানোর বিষয়ে প্রতিযোগিতার বাজারের উপর দায় চাপালেন। বাংলাদেশ পোশাক শিল্পের উন্নয়নে কাজ করছে, এ বিষয়ে তারা বেশ এগিয়েছে। আমরা তাদের কর্মপরিবেশের উন্নয়নে আরো সহায়তা করব। প্রতিযোগিতার বাজারে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে দাম নির্ধারণ হয়, তবুও আমরা দামের বিষয়ে আলোচনা করব। যুক্তরাষ্ট্র সম্প্রতি 122টি দেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা দিয়েছে, যেখানে নাম নেই বাংলাদেশের। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন, এখনো বাংলাদেশ সবগুলো শর্ত পূরণ করে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নজর রেখেছিল যুক্তরাষ্ট্র। সবশেষ সাভারের রানা প্লাজা ধসের পর জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়। এরপর কংগ্রেস থেকে 16টি শর্ত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু সেগুলো পূরণ করতে পারেনি বলেই জিএসপি সুবিধা ফেরানো হয়নি। এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। তবে বিজিএমএ সভাপতির মন্তব্য, রপ্তানিতে জিএসপির খুব একটা প্রভাব না থাকলেও ভাবমূর্তি সংকটে পড়ছে বাংলাদেশ। জিএসপি যদিও কোনো আমাদের বিজনেসের ক্ষতি না, বাট ইমেজের জন্য একটি বড় ক্ষতি। আমি অনুরোধ করব আমেরিকান অ্যাম্বাসেডরকে আজকে ফ্যাক্টরি দেখার পরে আমাদের যে মাইন্ড সেটআপ যে চেঞ্জ হয়ে গেছে, ইমিডিয়েটলি মেসেজ দেওয়ার জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ধসের পর থেকে পোশাক কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে কাজ করছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। গাজীপুরের এই পোশাক কারখানাটি পরিদর্শন শেষে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সন্তোষ জানিয়েছেন। তাতে হয়তো বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকটের কথা বলা হচ্ছে তা কিছুটা হলেও কেটে যাবে। তবে তার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের জন্য যে মূল্য বাড়ানোর দাবি উঠেছে, সেটি কতটুকু ভূমিকা রাখবে তা এখন দেখার বিষয়। সানবির রূপল, সময় সংবাদ, গাজীপুর। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা ফিরিয়ে না দেয়ায় বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত শোক দিবসে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগের কর্মীদের এক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশকে পেছনে নেবার জন্য এই যে আমাদের জিএসপি স্থগিত করেছে, দেয় নাই, আমাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হবে না।
যে 122টি দেশ পেয়েছে তার আগেরও পাওয়ার ছিল, আবার তাদেরকে পুনরায় দেওয়া হয়েছে, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশকে দেয় না স্থগিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে না দেয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বুধবার সকালে রাজধানী মহাখালীতে ব্র্যাকেন সেন্টারে বাংলাদেশের বস্ত্র খাতের কর্মপরিবেশ নিয়ে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। সব দেশের অবস্থা তো বাংলাদেশে থেকে তো অত কিছু সাংঘাতিক ভালো নাই। তো জিএসপি ফ্যাসিলিটিস কে সবের কম্প্যারিজনের মধ্যে তো দেখতে হবে, তো একটু ট্রান্সপারেন্টলি সরকার ইউএস সরকারকে দেখাতে হবে কি এই কারণ আর এই স্ট্যান্ডার্ডের উপরে বাংলাদেশের এখন একটা ডিনায়াল হচ্ছে। আমার মনে হচ্ছে কি এইভাবে তো কোনো কম্প্যারেটিভ অ্যাসেসমেন্ট ভালো হয় নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করতেই লন্ডনে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। শোকের মাস আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 14 দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ মহাজোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহিদা বেগমের ছেলে নজরুল ইসলাম নাজুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:15টার দিকে নগরীর নতুন রাস্তা মোড় এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নতুন রাস্তার মোড়ে সন্ত্রাসীরা নজুর মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। তবে এ সময় নিহত নজুর কোমরে 3 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। চার দোকানে বসে রয়েছি, তখন দেখি যে একটা আওয়াজ হইলো। এখন আওয়াজ হওয়ার পরে চার দোকানে আমরা তো বসে করছি যে কোন জায়গায় কি বাজিমুজি ফুটছে। এখন যে এক গ্রুপ ছেলে পেলে দৌড়ে আসতেছে দেখতে, ঠিক আছে, পাবলিক। এখন ওদের জিজ্ঞেলাম কে এলো, এরকম কারে গুলি করে মারি ফেলাইছে। ডেড বডির মাথার বাম পাশে কিছু দুষ্কৃতকারীরা হয়তো গুলি করছে, সে অবস্থা এখানে পড়েছিল। পরে যখন আইনি কার্যক্রম করে ডেড বডিকে আমরা হাসপাতাল মর্গে নিয়ে যাচ্ছি, তখন তার কোমরে একটা পিস্তল পাওয়া গেছে এবং 3 রাউন্ড গুলি ভর্তি অবস্থায় তাকে পাওয়া গেছে। তার পিসিবিআর ভালো না, তার বিরুদ্ধে অনেক মামলা এই থানাতে আছে আর কি। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার দুপুরে মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে তাকে আদালতে হাজির করেন মামলা তদন্ত কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মিন্টু সহ এই মামলার অভিযুক্ত 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় মামলা করেন। 72 ঘন্টার মধ্যে সিলেটের শিশু রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মামলার পলাতক আসামি কামরুল ইসলাম সৌদি আরবে আটক থাকলেও দেশে তার বিরুদ্ধে বিচার চলতে আইনগত কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইনি প্রক্রিয়া, আইনি ফর্মালিটিস কমপ্লিট করে বিচার প্রক্রিয়া শুরু করতেও একজন যে তাকে কামরুল ইসলামকে না নিয়ে বিচার শুরু করতে কোনো অসুবিধা হবে না। তো সেই ক্ষেত্রেই ওনাদের একটু বিলম্ব হচ্ছিল। আমার মনে হয় উইদিন 72 আওয়ার্স এই চার্জশিট আপনারা। সৌন্দর্য বর্ধন সেবা সংস্থার লাইন সংস্কারের নামে বারবার রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ আর জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের চিন্তা ভাবনা করছে সরকার। ইতোমধ্যে 2 সিটি কর্পোরেশনকে নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও আমলাতান্ত্রিক জটিলতায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। তবে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এই মুহূর্তে কমন ইউটিলিটি টানেল নির্মাণের বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব।
সেবা সংস্থাগুলো লাইন সংস্কারের নামে বারবার যেন রাস্তা খোঁড়াখুড়ি আর যত্রতত্র কেবল টানতে না হয় এজন্য অনেক আগেই পরিকল্পনাবিদরা পরামর্শ দিয়েছিলেন রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের। দেরিতে হলেও এবার এই টানেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সময় সাপেক্ষ উল্লেখ করে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এখন এর বিকল্প নেই, তবে যত দ্রুত সম্ভব এর বাস্তবায়নে কাজ করবে দায়িত্বশীল এই প্রতিষ্ঠানটি। অনেক দিতে খরচ কমবে, কারণ ধানমন্ডি 3 নম্বর রাস্তা আমি 1 মাস আগে কার্পেটিং করেছি। গতকাল খবর পেলাম যে ওয়াসা কেটে ফেলেছে, আবার যে ডিপিডিসি কাটবে না এর কোনো নিশ্চয়তা নাই। কাজেই এই কমন ইউটিলিটি টানেলের আর কোনো বিকল্প নাই। কবে হবে আমি বলতে পারছি না, তবে হতেই হবে। বিশ্লেষকরা বলছেন এতদিন পর হলেও সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়, তবে আমলাতান্ত্রিক জটিলতায় শেষ পর্যন্ত তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে সংশয়। টেকনোলজি এত সুন্দর হয়েছে যে কোনো জায়গায় যে কোনো সময় এই টানেলগুলি তৈরি করা সম্ভব। সরকার যদি এই চিন্তা করেন যে এই দেশটাকে সুন্দর করব, সরকার যদি একটু সরকারের ভিতরে যে লোকগুলি আছেন তারা যদি একটু সময়ের জন্য নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেন, তাহলে এই কাজগুলি খুবই সহজ। রাস্তা খোঁড়াখুড়ি আর বিদ্যুতের খুঁটির সঙ্গে কেবলের জঞ্জাল থেকে নগরবাসীকে মুক্তি দিতে অচিরেই এই উদ্যোগ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার শিল্পের তুলিতে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট। একটি ছবি বলে দিতে পারে হাজার বছরের অজানা ইতিহাস, না বলা অনেক কথা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমনই সব অজানা অব্যক্ত কথা ক্যানভাসে ফুটিয়ে তুললেন দেশের বরেণ্য চিত্রশিল্পীরা। বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বুধবার রংতুলিতে শোক গাথা শিরোনামে এই আর্ট ক্যাম্প আয়োজন করে আওয়ামী লীগ। কেউ আছেন যিনি ইতিহাস হয়ে আসেন না, বরং তার থেকেই শুরু হয় ইতিহাস। তেমনি একজন ক্ষণজন্মা মানুষ সদর্পে এসেছিলেন বলেই এদেশের মানুষ পেয়েছে একটি স্বাধীন মানচিত্র, এসেছে লাল সবুজ পতাকা। যিনি বিশ্বের মানচিত্রে রচনা করেছেন 56,000 বর্গমাইলের বাংলাদেশ নামক একটি কবিতা। এদেশের বরেণ্য শিল্পীদের রংতুলির স্পর্শে নানান ভঙ্গিমায় উদ্ভাসিত হয়েছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কখনো বিমূর্ত, কখনো বা সেই কালো রাতের অনিমেষ আধারে ছেয়ে গেছে তাদের ক্যানভাস। 40 বছর পর আবার নতুন করে তাকে আমরা আমাদের স্মৃতিতে ভাস্কর করে তোলার জন্য আমি আমার এই ক্যানভাসটাকে সাজাচ্ছি। কালো আর আলোর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার মাঝখানে বঙ্গবন্ধু একটা সাদা শুভ্র একটি জায়গা নিয়ে আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যান। এটাই হচ্ছে কথা। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, তার দর্শন, তার ভাবনা। আমাদের আগের যে প্রজন্ম তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন আছে, যে সেই মেলবন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে জানতে পারছি। যত বেশি মানুষ সংস্কৃতি মনা হবে, তত সে কোমল হবে, তত সে বিবেকবান হবে, তত সে অনুভূতিপ্রবণ হবে। প্রদর্শনী দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এখনো 71-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ঘাতকদের সঙ্গে যারা এখনো আঘাত করে ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই বিএনপি, জামাত সহ এই ঘাতকদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করি, স্বপ্নের বাংলা আমরা করতে পারি। সারাদিনব্যাপী এ প্রদর্শনীতে 50 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরে আবারও অবৈধ অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। ইতালির নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে বুধবার ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা ডুবে যায়। এ ঘটনার পর নৌবাহিনীর একটি হেলিকপ্টার সাগরে ভাসমান অভিবাসীদের শনাক্ত করলে তাদের উদ্ধারে অভিযান শুরু করে নৌবাহিনীর সদস্যরা। এ পর্যন্ত 52 জনকে উদ্ধারের খবর নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা গেলেও এখনো অন্তত 50 জন অভিবাসী নিখোঁজ রয়েছেন বলে জানায় বিবিসি। এদিকে এর আগে ইউরোপের বিভিন্ন দেশের যৌথ অভিযানে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত 202 অভিবাসীকে বুধবার সকালে একটি জাহাজে করে ইতালির সিসিলি বন্দরে নেওয়া হয়েছে। এছাড়াও গত 3 দিনে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে 1,500-এরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
খেলার খবর। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করলেও রঙিন পোশাকে অনেকটাই অনিয়মিত মমিনুল হক। তাই টেস্ট ক্রিকেটে অসাধারণ কিছু করেই ফিরতে চান ওয়ানডে ক্রিকেটে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে প্রতিপক্ষের দুর্বলতা বা শক্তির দিকে চেয়ে নিজেদের শক্তিমত্তা নিয়ে কাজ করতে চান বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। মুমিনুল হক সাদা পোশাকে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন মাত্র 17 ম্যাচ, কিন্তু স্বল্প সময়ের মধ্যে ক্রিকেটের ব্যাকরণ বইয়ের দুর্দান্ত সব শট আর অনন্য সব রেকর্ড করে নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। 4টি সেঞ্চুরি ও 9টি 50 সাহায্য করেছেন 1456 রান, গড় 56 রান। টানা 11 ইনিংসে 50 করে রেকর্ডের পাতায় আলাদা জায়গা করে নিয়েছেন কক্সবাজারের এই ব্যাটসম্যান। টেস্টে এমন সমৃদ্ধ পরিসংখ্যান হলো কেন যেন রঙিন পোশাকে অনেকটাই সাদামাটা মুমিনুল। এবার ওয়ানডে দলে আবার জায়গা করতে টেস্টকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন তিনি। টিমে যদি কম্পিটিশন বেড়ে যায় তখন ডিফিকাল্ট হয়ে যায় টিমে থাকাটা। আর আমি যদি এখন ব্যাক করতে চাই তাহলে আমার একটু এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে হবে। ঘরোয়া ক্রিকেট হোক, তারপরে আপনার লিস্ট এতে খেলা হোক ওয়ানডে, ওগুলোতে আমি খুব ভালো পারফর্ম করি। আর সবচেয়ে বড় কথা হলো আমি টেস্টে যদি এখন খুব আউটস্ট্যান্ডিং পারফর্ম করি তখন আমাকে হয়তো চিন্তা ভাবনা করবে যে ওয়ানডেতে নেয়ার। অন্যদিকে জাতীয় দলের অনুশীলন না হলেও নিজেকে আরো শানিত করতে ইনডোর স্টেডিয়ামে বোলিং মেশিন ও নেট বোলারদের সাথে অনুশীলনে ব্যস্ত সময় কাটালেন বাঁহাতি এই ব্যাটসম্যান। লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগাম প্রস্তুতি। ওদের কি হবে না হবে এটা নিয়ে আমাদের চিন্তা না করাই ভালো। আমরা যেভাবে লাস্ট 3-4টা সিরিজ যেভাবে খেলতেছিলাম, যেভাবে খেলছিলাম আমরা, আমার মনে হয় এইভাবে ফোকাস করা উচিত। ওরা কি আনবে, কে খেলবে না খেলবে আমরা চিন্তা করা উচিত না। আমরা আমাদের বেস্ট খেলাটা খেলে আর ভালো পারফর্ম করব। সেই সাথে জানিয়ে দিলেন আসন্ন বিপিএল কিংবা বিসিএল নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই, ভাবনায় শুধু নিজের পারফরমেন্স। যেখানেই খেলে আমি ঘরোয়া ক্রিকেট হোক, বিপিএল হোক, বিসিএল হোক, যেখানে খেলি ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, একটা প্রফেশনাল প্লেয়ার আপনার সবসময় চিন্তা করতে যেখানে খেলবেন আপনার ভালো পারফর্ম করতে হবে আর ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এটাই। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে মেলবোর্নে 26 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন মুমিনুল। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এক সময় সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র প্রচারের আহ্বান। ফরিদপুরের নবম শ্রেণীর ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে একজন নিহত। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। না দিলেও সমস্যা হবে না, পাল্টা জবাব বাণিজ্য মন্ত্রীর। এবং সরকারি হাসপাতালে রোগীদের অজ্ঞতায় চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগে নিয়ম হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের অনুপস্থিতি। দর্শক, ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন। শুভ